প্রথমেই আপনাদের স্বাগত জানাই টক থিয়েটারের একটি নতুন এপিসোডে। আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত মধু সুন্দরী দেবীর আবির্ভাব। গল্প পাঠে আমি দীপ্ত এবং গল্পের বিভিন্ন চরিত্রে শ্যামল, পার্থ, শুভম, ব্রততী এবং দীপ্ত। শুনতে থাকুন আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত মধু সুন্দরী দেবীর আবির্ভাব। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যের আগেই মাঠ থেকে ফুটবল খেলা দেখে ধর্মতলা দিয়ে ফিরছিলাম। মোহনবাগান হেরে যাওয়াতে মনটা খুব খারাপ ছিল। কি আর করি, ধর্মতলার মোড়ের কাছেই মঠস লেনে তারানাথ জ্যোতিষীর বাড়ি গেলাম। তারানাথ একাই ছিল। আমায় বলল, আরে এসো হে, এসো এসো, দেখা নেই বহু কাল, কি ব্যাপার? কিছুক্ষণ গল্পগুজবের পর উঠতে যাচ্ছি, এমন সময় দেখি ঘোর বৃষ্টি এলো। তারানাথ আমাকে এই অবস্থায় আর উঠতে দিল না। আমি দেখলাম বৃষ্টি হঠাৎ থামবে না। তারানাথের বৈঠকখানায় বসলাম আমরা দুজনে। বৃষ্টির সময়টায় মনে কেমন একটা নির্জনতার ভাব আসে। বৃষ্টি না থাকলে মনে হয় শহর শুদ্ধ লোক বুঝি আমার ঘরে এসে ভিড় করবে। কেউ না আসলেও মনের ভাব এইরকম হয়। কিন্তু বৃষ্টি নামলে মনে হয় এই বৃষ্টি মাথায় কেউই আসবে না। সুতরাং আমার ঘরে আমি একা। তারানাথের ঘরে বসেও সেদিন আমার মনে হলো আমরা দুজন ছাড়া সারা কলকাতার শহরের কোথাও কোনো লোক নেই। সুতরাং মনের ভাব পাল্টে গেল। এদিকে সন্ধেও নামল। জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলার ও শোনার প্রবৃত্তি দুজনেরই জাগল। ঘোর বৃষ্টিমুখর আষাঢ় সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় পরাজয়, ল্যাংরাম অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার, চৌরঙ্গীর মোড়ে ও বেলাকার বাস দুর্ঘটনা ইত্যাদি নানা রকম কথা বলতে বলতে হঠাৎ কোনো এক সময় নারী প্রেমের প্রসঙ্গে এসে পড়লাম। তারানাথ বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক হলেও সুখদেব যে নয় বা কোনো কালেই ছিল না তা এমন কিন্তু নয়। সুতরাং তার মুখ থেকেই এরকম কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনব, এরকমটা আশা করা আমার কাছে সম্পূর্ণ স্বাভাবিক ছিল। কিন্তু তার পরিবর্তে সে এ সম্বন্ধে যে অসাধারণ কাহিনীটির বর্ণনা করল তার জন্য আদৌ প্রস্তুত ছিলাম না। আর একটা কথা, তারানাথকে দেখে বা তার মুখের কথা শুনে মনে হয়েছিল একটা কি ঘোর দুঃখ মনে সে চেপে রেখেছে। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথা বলতে গিয়ে সে কি যেন একটা বলি বলি করেও বলেনি। বুঝলাম তারানাথের তান্ত্রিক কালের সে অনেক কাহিনী আমার কাছে কেন কারোর কাছেই বলেনি। হয়তো সেগুলো ঠিক বলবার কথাও নয়, কারণ সে কথা বলা তার কাছে পুরনো স্মৃতির পুনরুদ্ঘাটন করা মাত্র। তাছাড়া আমার মনে হয় লোককে সেসব কথা বিশ্বাস করানো শক্ত। বললাম, জ্যোতিষী মহাশয়ের অভিজ্ঞতা এসব বিষয়ে অনেক আছে, কি বলেন? তারানাথ বলল, অভিজ্ঞতা একটাই আছে, এবং সেটা বড় মারাত্মক অভিজ্ঞতা। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার, তবে এখন সেটা স্বপ্ন বলে মনে হয়। শোনো তবে। আমি বাধা দিয়ে বললাম, কোনো ট্র্যাজিক গল্প বলবেন না কিন্তু। প্রথমে প্রেম হলো একটা মেয়ের সঙ্গে, পরে সে মারা গেল, এই তো? ও ঢের শুনেছি। তারানাথ হেসে বলল, ঢের শোনোনি, ঢের শোনোনি। শোনো, কিন্তু বিশ্বাস যদি না করো
তাও আমায় কিন্তু বলবে। এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন লেখক হয়ে যেতাম হে। দু একজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু ছাড়া এই কথা কারোর কাছে কখনো বলিনি। ঠিক সেই সময় বাড়ির ভেতর থেকে তারানাথের বড় মেয়ে চারু অর্থাৎ চারি দুজনের জন্য দু পেয়ালা গরম চা ও দুজনের জন্য পরোটা ও আলু ভাজা আনলো। চারি 10 বছরের মেয়ে, তারানাথের মতোই গায়ের রং বেশ উজ্জ্বল, মুখ চোখ মন্দ নয়। আমায় বলল, কাকা বাবু, আমার লেশের কাপড়ের ছবিটা আনলেন না? চারির কাছে কথা দিয়েছিলাম ধর্মতলার দোকান থেকে তার উল বোনার জন্য একটা ছবি ও প্যাটার্নের নকশা কিনে দেব। বললাম, আজ ফুটবলের ভিড় ছিল রে, কাল এনে দেবো ঠিক। চারি দাঁড়িয়েছিল। তারানাথ বলল, তুই চলে যা মা, দুটো পান নিয়ে আয় তো। মেয়ে চলে গেলে তারানাথ আমার দিকে তাকিয়ে বলল, ছেলেপিলের সামনে এইসব গল্প? এই চাটা খেয়ে নাও। এই পরোটা খানা কিন্তু তুমি ফেলতে পারবে না। তোমরা এখন ইয়ং ম্যান, খাওয়ার বেলায় ওরকম করলে চলে? এই তো এই বৃষ্টির জলেই তুমি হাতটা ধুয়ে ফেলো। চা পানের পরে তারানাথ বলতে আরম্ভ করল, বীরভূমের শ্মশানে যে পাগলির কাণ্ড সেবার গল্প করেছিলাম না, তার ওখান থেকে চলে এলাম সেই কাণ্ডের পরেই। কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি অদ্ভুত একটা শ্রদ্ধা হয়ে গেল তারপর থেকেই। নিজের চোখে যা দেখলুম তা তো আর না বিশ্বাস করতে পারি না। একটা পাগলির কথা থেকে বুঝেছিলুম, বুঝলে? পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল, কিন্তু সেটা নিম্নতন্ত্রের সাহায্যে। কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে। গুরু খুঁজতে লাগলুম, কিন্তু খুঁজলে কি হবে? উপথের প্রতীকদের দর্শন পাওয়া খুবই দুর্লভ। সেই সময় বহু স্থানে ঘুরে বেরিয়ে আমার দুটি মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথমটি, ধুনি জ্বালানো সাধুদের মধ্যে 99% জন ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচা কেনার বস্তু। ক্রেতাদের ঠকানোর বিপুল আয়োজন এদের আয়ত্তাধীন। দ্বিতীয়ত, সাধারণ মানুষ অত্যন্ত বোকা। এদের ঠকানো খুব সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে। যাক, বাদ দাও সে কথা। আমি ওই ধুনি জ্বালানো সাধু অনেক দেখলাম। ইন্স্যুরেন্সের দালাল দেখলাম, দেবীর ঔষধের মাদুলি বিক্রেতাকে দেখলাম, সাধু বেশীয় ভিক্ষুককে দেখলাম, কিন্তু সত্যিকারের সাধু একটিও দেখলুম না। এই অবস্থায় বড়াকর নদীর ধারে শালবনের মধ্যে এক ক্ষুদ্র গ্রামের সীমানায় এক মন্দিরে আশ্রয় নিয়েছি। শীতকাল। আমি সে সময় ওই বনের ডালপালা কুড়িয়ে আগুন জ্বালানোর ব্যবস্থা করছি। এমন সময় একজন শ্যামবর্ণ দীর্ঘ পৌরাকৃতির সাধু দেখি মন্দিরে ঢুকছেন। আমি গিয়ে তো ষষ্ঠাঙ্গে প্রণাম করলুম।
সাধুটি বেশ মিষ্টি ভাষী। বললেন, আরে থাক থাক, তুমি যে দেখছি বড় ভক্ত, তা কি চাও এখানে? বাড়ি ছেড়ে রাগ করে বেরিয়েছ দেখছি। রাগ নয় বাবাজি, বৈরাগ্য। ও হে ছোকরা, সাধু হব বললেই হওয়া যায় না। তোর মধ্যে এখনো ভোগের বাসনা পুরো মাত্রায় রয়েছে। যা, সংসার ধর্ম কর গে, যা। এই কথাটি পাগলিও বলেছিল। মন্দির থেকে কিছু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুণ্ডির আসন। 5টি নরমুণ্ড রেখে তৈরি। সাধক প্রতিদিন রাত্রে নির্জনে বসে সেখানে সাধনা করেন। তাও দেখলাম। মনে ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করলুম, এ মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি নে এবার। 2-4 দিন লেগে রইলাম তার পিছনে। তার হোমের কাঠ ভেঙে দিই। 3 মাইল দূরের কুসুমবনি বলে গ্রাম থেকে চাল ডাল কিনে এনে দিই। গ্রামের সকল লোকের মুখে শুনলুম সাধুটি বড় একজন তান্ত্রিক। অনেক অদ্ভুত ক্রিয়াকলাপ তার আছে। তবে পাগলির যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও তেমনি ভয় দেখালো। বলল, এই তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বেশি বিশ্বাস করেন নে, এরা সব পারে। একটু সাবধান হয়ে চলো, বিপদে পড়ে যাবে কিন্তু। শীঘ্রই ওদের কথার সত্যতা টের পেলুম। গভীর রাতে আমার ঘুম ভেঙে গিয়েছে। সেদিন ছিল শুক্লপক্ষের রাত্রি। বেশ ফুটফুটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে তাকিয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে পঞ্চমুণ্ডির আসনে বসে কথা বলছে। কৌতূহল হলো, এত রাত্রে কে এলো? এই নির্জন নদীর তীরে, এই জঙ্গলের মধ্যে। কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলুম। অল্প দূরে গিয়ে যা দেখলুম তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো, এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলুম। সাধু বাবাজি এত রাত্রে একজন মেয়ে মানুষের সাথে কথা বলছেন। গাছের আড়ালে মেয়েটিকে খানিকটা স্পষ্ট ও অস্পষ্ট দেখে যা মনে হলো, মেয়েটি যুবতী, পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সাথে কথা বলছেন? সেই মেয়েটি এলোই বা কেমন করে একা এই নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি অগ্রসর হলেই ওরা আমায় টের পেয়ে যাবে। মনে কেমন ভয়ও হলো। সেদিন আমি চলে এলুম। তারপর দিন রাত্রে আমি আর ঘুমোলাম না। গভীর রাত্রে পা টিপে টিপে গাছের আড়ালে গিয়ে উঁকি মেরে দেখি কাল রাত্রের সেই মেয়েটি আজও এসেছে। ভোর হবার কিছু আগে পর্যন্ত আমিও সেদিন গাছের আড়ালে দাঁড়িয়ে রইলুম। ফর্সা হওয়ার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না। মন্দিরে গিয়ে নিজের বিছানায় ঘুমিয়ে পড়লাম। পরদিন রাত্রেও আবার অবিকল তাই। একদিন আরেকটি জিনিস লক্ষ্য করলাম। যে মেয়ে মানুষের সঙ্গে কথা হচ্ছে
তার পরনের বস্ত্রাদি বড়ই অদ্ভুত ধরনের। সে যে কোন দেশের বস্ত্র পরেছে সেটা না শাড়ি, না ঘাগড়া, না মেয়েদের গাউন। অজানা যদিও, কিন্তু চমৎকার মানিয়েছে বটে। সেদিন আর একটা কথা আমার মনে হলো, মেয়ে মানুষটি যেই হোক, কিন্তু সে জানে আমি এই গাছের আড়াল থেকে ওর দিকে চেয়ে থাকি। কি করে আমার কথাটা মনে হলো তা কিন্তু বলতে পারবো না, কিন্তু এই কথা মনে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে কেমন যেন একটু ভয়ও হলো। সরে পড়ি বাবা, দরকার কি আমার এসবের মধ্যে থাকার। কিন্তু পরদিন রাত্রে এক সময় আর শুয়ে থাকতে পারলাম না নিশ্চিন্ত মনে, যেতেই হলো। সেদিন আরেকটি জিনিস লক্ষ্য করলাম, মেয়ে মানুষটি যখন থাকে তখন বাতাসে খুব ভালো একটা সুগন্ধ পাওয়া যায়। এদিনও সেই গন্ধ পেয়েছি। ভেবেছিলাম কোনো বন্য ফুলের গন্ধ হবে হয়তো। আজ বেশ মনে হলো এই গন্ধের সাথে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ আছে। এরকমই চলল আরো দিন 10-12। তারপর সাধুর ডাক এলো কোনো এক গারোয়ালি জমিদার বাড়িতে, কি ওই শান্তি সস্তয়ন করার জন্য। সাধুজি প্রথমে যেতে রাজি হননি। দুদিন তাদের লোক এসে ফিরেও গিয়েছিল। তৃতীয়বারে জমিদারের ছোট ভাই এসে পালকি করে অনেক খোসামত করে নিয়ে গেলেন। মনে মনে ভাবলাম, এ আর কিছুই নয়। সাধুজি সেই মেয়েটিকে ছেড়ে একটি রাতও বাইরে কাটাতে রাজি নন। কিন্তু নিকটে কোনো বস্তি নেই, সেই মেয়েটি আসেই বা কোথা থেকে? আর সাধারণ সাঁওতালি বা বিহারি মেয়ে তো সে নয়। অনেকবার দেখেছি তাকে, এবং আমারও প্রত্যেকবারই দৃঢ় বিশ্বাস হয়েছে যে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমন রূপসী, তেমনি তার অতি চমৎকার দামি পরিচ্ছদ। হঠাৎ আমার মনে দুষ্টু বুদ্ধি জাগলো। আমার মনে হয়েছিল সাধুজির হয়তো মেয়েটিকে খবর দেওয়ার সুযোগ হয়নি। দেখাই যাক না সে আজ রাত্রে আসে কি না। তখন ছিল অল্প বয়স, তোমরা যাকে বলো রোম্যান্স, তা মানে আমারও যথেষ্ট ছিল। এতে তুমি আমাকে দোষ দিতে পারো না। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রে সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে রইলাম। মনে ভয়ানক কৌতূহল, দেখি আজ মেয়েটি আসে কি না। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি। মনে একটু ভয়ও হলো। এ ধরনের কাজ আগে কখনো করিনি। কোনো হাঙ্গামায় পড়ে যাব না তো? তখন আমি অপরিণত বুদ্ধির নির্বোধ যুবক মাত্র। তখন যদি ভুনাক্ষরেও আমি জানতাম অজ্ঞাত সারে কি জিনিসের মুখোমুখি হতে চলেছি, তবে কি একা ছাতিমতলায় ওই পঞ্চমুণ্ডির আসনে বসতে যাই? তাও নয়, ও আমার অদৃষ্ট লিপি। সে রাত্রির জেদ আমার আজও মেটেনি।
আমার মনের শান্তি হারানোর যে সূত্রপাতটি ঘটবে সেই রাত্রে, তা কি আর তখন বুঝেছিলাম? রাত ক্রমে গভীর হলো। পূর্ব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডাইনেই বড়াকর নদী, দুই পাড়েই শিলাখণ্ড ছড়ানো, তার উপর জ্যোৎস্নায় এসে পড়েছে। সেই নদীর পাড়েই ছাতিমতলা ও পঞ্চমুণ্ডির আসন। আমি যেখানে বসে আছি তার বাঁ দিকে খানিকটা ফাঁকা মাঠ, তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎই সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। আমার সামনে নিঃশব্দে কখনই সেই মেয়েটা এসে দাঁড়িয়েছে আমি একেবারেই কিছু টের পাইনি। অথচ আমি আগেও বলেছি, বরাকর নদীর জ্যোৎস্না ওঠা শিলা বিস্তৃত পার ও ফাঁকা মাঠ। আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টি রেখেছি মাঠের দিকে। নদীর দিক থেকে তো কারো আসা সম্ভব নয়। মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোর কথা নয়। মেয়েটি যেখানে দাঁড়িয়ে, আধ সেকেন্ড আগেও সেখানে কেউ ছিল না। হ্যাঁ, এটা আমি জানি। আধ সেকেন্ডের মধ্যেই একটি মেয়ের আবির্ভাব আমার কাছে ইন্দ্রজালের মতো ঠেকল। আমি চমকে উঠলাম, আর সঙ্গে সঙ্গে সেই মৃদু মধুর সুগন্ধ আমার সারা দেহ মন অবশ আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানও বোধহয় ছিল। তারপর আর মাত্র কয়েক সেকেন্ড, তারপর কি ঘটলো আমি আর কিচ্ছু জানি না। যখন আমার জ্ঞান ফিরে এলো তখন আবার ভোর হয়েছে। উঠে দেখি আমি সারা রাত সেই পঞ্চমুণ্ডির আসনেই পড়েছিলাম। নৈশ শীতল বায়ুতে বাইরে সারা রাত থাকায় আমার দারুণ গায়ে ব্যথা লাগছে, গলার ভার হয়ে উঠেছে। ধীরে ধীরে কোনো রকমে মন্দিরে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো আমার জ্বর হবে। শরীর এত খারাপ। পরদিন সারা দিন কিছু না খেয়ে শুয়েই রইলাম, আর কেবলই রাত্রের কথাটা ভাবি। মেয়েটি কে? কেমন করে এত নিঃশব্দে এলো? এ তো একেবারে অসম্ভব। অসামান্য রূপসী সেই মেয়েটি। অজ্ঞান হওয়ার পূর্বেই, ওই কয়েক সেকেন্ডের মধ্যেই আমি তাকে দেখে নিয়েছিলুম। আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন? এরও তো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলাম না। অথচ সেই কথা নিয়েই মনের মধ্যে তোলপাড় করাও সারাদিন আমার ঘুচল না। এদিকে বিকেলের মধ্যে সাধু বাবাজি জমিদার বাড়ি থেকে ফিরলেন। আমার জন্য লাড্ডু, কচুরি এবং মোটা সুতোর চাদর এনেছেন। তার নিজের জন্য ভালো একখানা পশমি আলোয়ান দিয়েছে জমিদার বাড়ি থেকে। তিনি আমায় বললেন, আরে শুয়ে কেন, ওঠো, জিনিসগুলো রেখে দাও। অতি কষ্টে উঠে সাধুর হাত থেকে পুঁটলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, কি হয়েছে, অসুখ বিসুখ নাকি? কিছু জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কীরকম তার সবিস্তারে বর্ণনা করতে লাগলেন।
শেষে আমায় বললেন, আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? অমন মন মরা ভাব কেন? ও, বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? বলছি তো বাবা, তোমরা ছেলে ছোকরা, এ পথে কি না নামলেই নয় রে বাপু। হ্যাঁ, এ পথ বড় কঠিন পথ। সেই রাত্রে আমার খুব জ্বর হলো। কতদিন ঠিক জানি না, অজ্ঞান অচৈতন্য হয়ে রইলাম। জ্ঞান হলেই দেখতাম সাধু শিয়রে বসে আছেন। বোধহয় তারই যত্নে ও সেবায় সেবারে সেরে উঠলাম। সেরে উঠে একদিন ওই গাছতলায় বসেছি। দুপুরের পরে সাধু বললেন, ছেলে ছোকরা কি না, কি কাণ্ডটা বাঁধিয়ে বসছিলে বাপু। হ্যাঁ, এবার তো বাঁচতে না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাপু, পঞ্চমুণ্ডির আসনে কি জন্য গিয়েছিলে সেদিন রাত্রে? আমি তো অবাক, কি করে জানলেন ইনি? আমি তো কোনো কথাই বলিনি। হঠাৎই আমার মনে হলো সাধু ফিরে এসে নিশ্চয়ই সেই মেয়েটির সঙ্গে দেখা করেছে। আমায় চুপ থাকতে দেখে তিনি বললেন, ভাবছো আমি কি করে জানলাম? আরে বাপু, কতটুকুই বা তোমরা বোঝো, তোমাদের দেখে দয়া হয় জানো তো। আপনি জানলেন কি করে? আরে পাগল, তুমি তোমার জ্বরের ঘোরে বলেছিলে এসব, আর নইলে এসব জানবো কি করে আমি? হ্যাঁ, যাক, প্রাণে বেঁচে গিয়েছো তাই অনেক। আর কখনো অমন পাগলামো করতে যেও না। আমি চুপ করে রইলাম। তাহলে আমি একদিন জ্বরের ঘোরে সব ফাঁস করে দিয়েছি? ছি 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 ছি। সেদিন আমি মনে মনে সংকল্প করলাম 2-1 দিনের মধ্যেই এখান থেকে চলে যাব। কিন্তু আমার ভাগ্যলিপি অন্যরকম। সাধু বাবাজিকে তার পরদিন পাহাড়ি বিছেতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরবর্তী মিহিজাম থেকে ডাক্তার ডেকে আনি, তার সেবা করি দিন রাত জেগে। 3 দিন পরে তাকে সারিয়ে তুলি। দিন 10 পরে আমি একদিন বললুম, সাধুজি, আমি আজ চলে যেতে চাই। চলে যাবে? কোথায়? এখানে থেকেই বা কি হবে? আমার তো কিছুই হচ্ছে না, মিছে বসে থাকা আর ওই মন্দিরের প্রসাদে ভাগ বসানো। 2টি পেটের ভাতের লোভে তো আর আমি এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলেন, কোনো কথা বললেন না। সন্ধ্যের কিছু আগে আমাকে ডেকে এনে কাছে বসালেন। ভেবেছিলাম এ পথে নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ, সেটা বড় কষ্টের বিষয় হবে আমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছো, নিজের ছেলের মতো সেবা করেছো, তোমাকে কিছু দিতে চাই। একটা কথা আগে বলি, তোমার সাহস বেশ আছে তো নাকি? আগে হ্যাঁ, এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরে আজ প্রথম সাধুকে পাগলির কথা আমি বললাম। সে পাগলিকে তুমি চেনো? আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি তার হাত থেকে যে সহজে ছাড়া পেয়ে এসছো, সে কেবল তোমার পূর্বজন্মের পুণ্য। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানক সিদ্ধ। ওর সংস্পর্শে গিয়ে পড়েছিলে, কি সর্বনাশ, কি সর্বনাশ!
ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। কিরকম জানো? যেমন লোকে খ্যাপা শিয়াল, কুকুর, গোখরো সাপকে ভয় করে, তেমনি ও সেই জাতীয়। অসাধারণ ক্ষমতা ওর নিম্নতন্ত্রের। ওর ইতিহাস বড় অদ্ভুত, সে একদিন তোমাকে বলবো। তুমি কতদিন ওর সঙ্গে ছিলে? তা প্রায় 2 মাস। যখন ওর সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমার। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্যে রাত্রে পঞ্চমুণ্ডির আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। পঞ্চমুণ্ডির আসনে যে বসেছিলাম তা সেই অপরিচিত নিশি বিহারিণী রূপসীর টানে। এ কথা গুরুর কাছে স্বীকার করব কেমন করে? সেদিন সাধু অতি গোপনীয় কথা আমায় বললেন। কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি সেদিন যাকে রাত্রে ছাতিমতলায় বসে দেখেছিলে, তিনি তোমার আমার মতো দেহধারী মানুষ নন। শুনে তো আমার গা শিউরে উঠল। দেহধারী জীব নয়? তবে কি রে বাবা? তবে কি ভূত, প্রেত, নাকি? তোমায় এ কথা বলতাম না যদি না শুনতাম তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা শুনে যাও। আমার গুরুদেব ছিলেন স্বর্গীয় কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলায় জেঝুর গ্রামে তার মঠ ছিল। কুলার্নব আর মহাডামর এই 2 শ্রেষ্ঠ তন্ত্রে তার সমান অধিকার ছিল। মহাডামর তন্ত্রে একটি নিম্ন শাখার নাম ভূত ডামর। আমি তখন যুবক, তোমার মতো বয়স, স্বভাবতই ঝোঁকিয়ে পড়ল ভূত ডামরের উপর। গুরুদেব আমার মনের গতিক বুঝতে পেরে ওপর থেকে ফেরবার যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু তাই কি আর হয়? অদৃষ্ট লিপি বলেছে কাকে। হ্যাঁ, আচ্ছা, ওপর থেকে আপনাকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? ও পথ প্রলোভনের পথ, বিপদের পথ। ভূত ডামর মন্ত্র নানা প্রকার অশরীরী ও উপদেবীদের নিয়ে কাজ করে। তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ বা যার সাধনা তুমি করবে সে তোমার আপন হয়ে থাকতে পারে। কিঙ্কিনী দেবীকে মাতৃভাবে পেতে হয়, কনকবতী দেবীকে পাওয়া যায় কন্যাভাবে, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনোভাবে পেতে পারা যায়। এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, অধর্ম নেই, কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নয়। ভূত ডামরে এই সাধনার ব্যাপারে বলে দেওয়া আছে। ভূত ডামরের প্রথম শ্লোকই হল অর্থাৎ প্রবক্ষ্যামি যোগিনং সাধতম সর্বার্থ সাধতং দেহিনং সর্বসিদ্ধিতং অতিগুচ্ছং মহাবিদ্যা দেবরূপী দুর্লভা। তুমি সেদিন যাকে দেখেছিলে সেই রকমই এক জীব। তোমার যদি সাহস থাকে সেই মন্ত্র আমি তোমায় দেব, কিন্তু আমার যদি নিষেধ শোনো তবে এ পথে তুমি নেমো না। এতটা বলে তিনি ভালো করেননি। এতটা বলে দিয়ে তিনি কি আমায় সামলে রাখতে পারেন? আমি নাছোড়বান্দা হয়ে পড়লাম। মন্ত্র আমি নেবই। সাধুজি বললেন, তবে কনকবতী দেবীর সাধনার মন্ত্র নাও, কন্যাভাবে পাবে দেবীকে। আমি চুপ করে রইলাম। আবার বললেন, তবে কিঙ্কিনী সাধনার মন্ত্র? কি বিপদেই না পড়েছি বুড়ো সাধুটাকে নিয়ে। সাধু আমায় চুপ করে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধুসুন্দরী দেবীর সাধনার মন্ত্র দিচ্ছি। একে কন্যাভাবে, ভগ্নীভাবে বা ভার্যাভাবে পেতে পারো। তবে আমার কথা যদি শোনো, কখনো ভার্যাভাবে পেতে যেও না। এর বিপদের দিক বলি। ভার্যাভাবে সাধনা করলে তিনি তোমাকে প্রণয়ের মতো দেখবেন, কিন্তু এরা মহাশক্তিশালিনী যোগিনী। এদের আয়ত্তের মধ্যে রাখা বড় শক্ত।
হয় তোমাকে খুব খুশি রাখবেন, নয় তোমাকে উন্মাদ করে ছেড়ে দেবেন। সামলাতে পারবে না, এ বড় কঠিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন ও বললেন, বাবা, এ জায়গা থেকে তোমাকে চলে যেতে হবে। তোমায় এখানে আমি আর রাখতে পারি না। শোনো, এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। বেশ ভালো, আমিও তাই চাই। আমার ভয় ছিল হয়তো সাধুজিও মাতু পাগলির মতো হয়তো হিপনোটিজম জানে এবং খানিকটা অভিভূত করে যা তা আমাকে দেখাবে। তারপর আমি তারানাথের কথায় বাধা দিয়ে বললাম, কেন? আপনি যে সচক্ষে পঞ্চমুণ্ডির আসনে কি মূর্তি দেখেছিলেন, তখন তো সাধু সেখানে ছিলেন না। তারপর আমার টাইফয়েড জ্বর হলো। হয়তো পঞ্চমুণ্ডির আসনে যখন বসি সে সময় অসুস্থ মস্তিষ্কে কি দেখেছি কে জানে। জ্বর থেকে সেরে উঠতে এই সন্দেহ আমার হয়েই ছিল। তা বাদ দাও সে কথা। তারপর ওখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে একটা নির্জন জায়গায়। ওখান থেকে 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল। কিছু দূরে থাকতাম গ্রামের বারোয়ারির ঘরে। গ্রামের লোকেরা যে যা দিত তাই খেতাম, আর সন্ধেবেলা মন্দিরের ধারে বসে মন্ত্র জপ করতাম। এরকমভাবে 6 মাস কেটে গেল। সাধুজি যা বলেছিলেন ঠিক সেই সকল নিয়ম পালন করলাম। নদীর ধারে ভাত করলুম, কই মাছ পোড়ালুম, আমট কলা পাতায় ভাত ও মাছের নৈবেদ্য দিলুম। দেবীর মন্ত্র জপ করে যজ্ঞে আহুতি দিলাম। জাতি ফুলের মালা আলাদা কলা পাতায় রেখে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। বললাম, কিছু দেখলেন? ঘি, চন্দন, মিষ্টি, কিছু পয়সার শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান, জপ, হোম, কিচ্ছুই কাজ হলো না। রাগ করে টান মেরে সব নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। বেটা সাধু ঠকিয়েছে। যেমন মাদু পাগলিও তেমনি এই সাধুও। এই সব ভাবি বটে, কিন্তু জপটা আমি ছাড়তে পারিনি। জপটা অভ্যেস মতো করেই যাই। এভাবে আরও 4-5 মাস কেটে গেল। একদিন সন্ধ্যার পরে রাত তখন শুরু হয়েছে। আধ ঘন্টাও হয়নি আমি একটা গাছের তলায় বসে জপ করছি। হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম। এই গন্ধ যখন সেকেন্ড 4-5 পেয়েছি তখন আমার সেই দিকে মন গেল। হঠাৎ আমার মনে হলো আমি যে গাছের নিচে বসে আছি তার গুঁড়ির পিছনে কে যেন এসে দাঁড়ালো। আমি পিছন থেকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু কারো উপস্থিতি বোঝা যায়। বাতাস যেন বন্ধ হয়ে গেল। সমস্ত শরীর দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে মনে হলো। ঠিক সেই সময়ই আমার সামনে দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে। কিন্তু এবার আমি মনে মনে সংকল্প করলাম, জ্ঞান আমি হারাবো না, কিছুতেই না। দেখলাম মেয়েটি তাকিয়ে আছে আমার দিকে। জিজ্ঞেস করলাম, নিজের চোখে এরকম এক মূর্তি দেখলেন আপনি? আমার কথার মধ্যে হয়তো একটু অবিশ্বাসের গন্ধ পেয়ে তারানাথ উগ্র প্রতিবাদের সুরে বলল,
নিজের চোখে সুস্থ শরীরে যা দেখেছি তাকে তো আর মিথ্যা বলতে পারবো না। কিরকম দেখলেন? কেমন চেহারা? রূপসী যদি বলি তো কিছুই বলা হয় না। মধুসুন্দরী দেবীকে দেখে যা বুঝলাম, দেবদেবীর ধ্যান কোনো মন গড়া কথা নয়। আপনি কোনো কথা বললেন? কথা? আমার চেতনা তখন লোপ পাওয়ার অবস্থা। পাগল তুমি? সে তেজ আমি সহ্য করতে পারি? আমি অধীর হয়ে বললাম, আহ, কি কথা হলো সেটা বলুন না। কথাবার্তা যা হয়েছিল সেসব বলার দরকার নেই। মোটের ওপর সেই থেকে প্রতি রাতেই মধুসুন্দরী দেবী আমায় দেখা দিতেন। নদী তীরের সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম প্রিয়া রূপে। বলাই বাহুল্য, সাধুর কথা কে শোনে? তখন শীতকাল, বরাকর নদীর জল কম হয়েছে অনেক। তারপর থেকে 3টি মাস দেবী প্রতিদিন আমায় দেখা দিতেন। সত্যিকারের বাঁচা বেঁচেছিলুম ওই 3টি মাস। এসব কথা বলাও আমার পক্ষে এখন বেদনাদায়ক। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দও পেয়েছিলুম ওই 3 মাসে। দেবী বটে, মানুষের অমন সাধ্যি নেই অমন নিবিড় বন্ধুত্ব দান করা। সে তুমি বুঝবে না হে। তুমি হয়তো আমাকে মিথ্যাবাদী বা পাগল ভাবছ। তুমি জানো না, আমাকে তার নেশা দিনে দিনে অপ্রকৃতিস্থ করে দিতে লাগলো। কিচ্ছু ভালো লাগে না। কেবল মনে হয় কখন সন্ধে নামবে বরাকর নদীর শাল বনে, কখন দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আমার সামনে আসবেন। সারা রাত কোথা দিয়ে কেটে যাবে নেশার ঘোরের মতো। একদিন ঘটল বিপদ। একটি সাঁওতাল মেয়ে আসতো রোজ নদীর ধারে জল নিতে। অনেক দিন ধরেই তাকে দেখছি, সেও আমায় দেখেছে। সেদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে, আমায় তাদের ওই বাঁকা বাংলায় বলল, ছেলে হয় আর মুইয়ে মুইয়ে যায়। তার মাদুলি আছে তোর কাছে সাধু বাবা? এমনভাবে করুণ সুরে বললে আমার মনে দয়া হলো। মাদুলি দিতে জানি এ কথা আমি বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম। তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সেদিন দেখলাম অন্নমূর্তিতে। কি ভীষণ মুখের ভাব! সে ভাব আমি কখনো কল্পনা করতে পারবো না। সেদিন বুঝেছিলাম আমি যার সঙ্গে মেলামেশা করেছি সে মানুষ নয়, মানুষের পর্যায়ে সে পড়ে না। সেদিন পুরো শালবনে কস্তুরীর সুবাস কোথায় চলে গেল। তারপর এলেন মধুসুন্দরী দেবী। দেখেই মনে হলো এরা দেবীও বটে, আবার বিদেহী পিশাচও বটে। এদের ধর্ম কর্ম নেই, সব পারে এরা। আমার ভীষণ ভয় হলো। তিনি বললেন, ভয় কিসের? ভয় কই? তুমি রাগ করছো কেন? আমি শিউরে উঠলাম। সব চিনতে পারবে? অন্ধকার রাত্রে সাঁওতালদের কোনো এক বউয়ের সব?
তোমার সামনে দিয়ে যদি জলে ভেসে যায়, চিনতে পারবে? তুমি যদি না চিনতে পারো, দুটি সবে জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোকে সকালে নিশ্চয়ই চিনবে। দেবী, তোমায় ভালোবাসি। ও মূর্তি আমায় দেখিও না। আমায় মারও ক্ষতি নেই, কিন্তু অন্য স্ত্রীলোকের পান কেন নেবে? দয়া করো দেবী। বহু চেষ্টায় প্রসন্ন হলো। তখন আবার যে দেবী সেই দেবী। তিনি বললেন, সেই সকালের মেয়ের মূর্তিতে আমায় দেখতে চাও? সেই মূর্তিতেই এক্ষুনি দেখা দেব। বলতে বলতে দেখি সাঁওতালদের মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে, মুখের ভাব আরো কমনীয়। বললাম, ও আমি চাই না, তোমার মূর্তি দেখাও দেবী। সে রাত্রি থেকে বুঝলাম কাল সাপ নিয়ে খেলা করছি আমি। গুরুদেব বারণ করেছিলেন এজন্যই। এ ভাব বেশি দিন কিন্তু ছিল না। কিছুদিন পরে পিশাচী মূর্তি ভরে গেল দেবীর অনুপম প্রেম আর মধুর ব্যবহারে। তাতেও বুঝলুম এ সাধারণ মানবী নয়। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যাক, তোমায় বহু দূরে নিয়ে যাব। কোথায়? সে বলবো না এখন। কত দূরে? কোন দিকে? এত দূরে, এমন দিকে যা তুমি ধারণাই করতে পারবে না। সব ভুলে গেলাম আমি। পিশাচিনী মধু সুন্দরী কোথায় মিলিয়ে গেল। হঠাৎ একদিন বললেন, বিপদ আসছে তোমার, তৈরি হও। কি বিপদ? তা বলবো না। প্রাণ সংশয়ের বিপদ? তাও বলবো না। তুমি অভয় দিলে বিপদ কিসের? আমি ঠেকাতে পারবো না, কেউই ঠেকাতে পারবে না। যা আসছে তা আসবেই। কথা খেটে গেল শিগগির। খুব বেশি দেরি হয়নি। 3 মাস পরে আমার বাড়ির লোকজন সন্ধানে সন্ধানে সেখানে গিয়ে হাজির। গ্রামের লোক বলেছে কোনো এক পাগল শালবনে বরাকর নদীর ধারে বসে থাকে আর আপন মনে বিড়বিড় করে বকে। গায়ে পরনে নোংরা জামা কাপড়, খড়ি ফুটেছে। সেই অবস্থাতেই আমাকে ধরে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আমার তখন কোনো জ্ঞান নেই, আমি তখন উন্মাদ। ওরা হয়তো আমায় আনতে পারতো না, কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়িনী রূপে, তিনি নিরুৎসাহ করলেন। কীরকম? ওরা আমায় ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের এক গোয়াল ঘরে বেঁধে রেখে দিয়েছিল। গভীর রাতে বাঁধন ছিঁড়ে পালিয়ে দেবীর সাথে দেখা করলাম। দেবীকে বললাম, আমি এই নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। তিনি নিষ্ঠুরভাবে হেসে বললেন, যেতে তোমাকে হবে। এই যে তোমার অদৃষ্ট লিপি। তিনি জানতেন এই রাত্রের পরে জীবনে আর কখনো তার সাথে আমার দেখা হবে না। আগের থেকে তৈরি রাখতে চেয়েছিলেন এই জন্যই। যখন আমি বাড়ি এলাম তখন সবাই বলল, কে কি খাইয়ে নাকি পাগল বানিয়ে দিয়েছে। দিন কতক
পাগলের চিকিৎসা করা হলো। বছরখানেক পরে আমায় বিয়ে দেওয়া হলো। সেই থেকেই আমি সংসারী। আমি জিজ্ঞেস করলাম, আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি? বাপরে, এ কি ছেলে খেলা! মারা যাব শেষে। অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন? হ্যাঁ, সে চেষ্টা কখনো করিনি। সে কত কাল হয়ে গেল, আজকের কথা নাকি? আচ্ছা, আপনার এখন তাকে দেখতে ইচ্ছা হয় না? ইচ্ছে হয় না কে বলেছে? ওই 3 মাসই তো বেঁচে ছিলাম। দেবী এসেছিলেন মানুষ হয়ে। একদিকে ষড়ৈশ্বর্যশালিনী শক্তিরূপিণী যোগিনী, তেজে কাছে ঘেঁষা যায় না, অথচ কি মানবিকী হয়ে যেতেন। যখন ধরা দিতেন আমায়, প্রিয়ার মতো কাছে আসতেন, ঠোঁট ফুলিয়ে অভিমান করতেন। এক এক সময় আমার মনে হতো সত্যি মানুষই হবেন। তারপর বিদায় নেওয়ার রাত্রে তিনি বললেন, নদী তীরের এই 3 মাসের জীবন আমিও কি কখনো ভুলতে পারবো? আমাদের পক্ষেও সে খুব সুলভ নয়। ভেবো না যে আমরাও খুব সুখী। আমাদের মতো সঙ্গীহারা, বন্ধুহারা জীব কোথায় আছে? প্রেমের কাঙাল আমরা। কতদিন পরে একজন সত্যিকারের মানুষ আমাদের চায়। তার জন্য আমাদের মন সর্বদা তৃষিত হয়ে থাকে। কিন্তু তাই বলে নিজেকে সহজলভ্য করতে পারিনি। কিন্তু আগ্রহ করে যে না চাই, তার কাছেও যাইনি। আমার প্রেমের মূল্য দেবে না, নিজেও আনন্দ পাবে না। যা কিনা পাওয়া যায় বহু সাধনার পরে। কিন্তু আমাদের অদৃষ্ট লিপি কোথাও চিরদিন থাকতে পারিনি। কি নাকি ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজন আমাদের ডাকে, কজন বিশ্বাস করে। সুখী ভেবো না আমাকেও। বললাম, এত যদি সুখের ব্যাপার, তাহলে আবার ভয়ঙ্কর বলছিলেন কেন? ব্যাপারটা ভয়ঙ্কর কারণ আমার সারা জীবনের সুখটা মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখ ভোগে। কোনো দিকে মন দিতে পারিনি। মাঝখানে বিয়ের পরেও উন্মাদ হয়ে গিয়েছিলাম। তারপর সেরে সামলে উঠে এই জ্যোতিষের ব্যবসা আরম্ভ করি। তিনি বলেছিলেন, জীবনে কখনো অন্য কষ্টে পড়তে হবে না। পড়তেও কখনো হয়নি, কিন্তু ওতেই কি আর আনন্দ দেয় জীবনে? যতক্ষণ তারানাথ গল্প বলছিল, সত্যতার সম্বন্ধে কোনো অবিশ্বাস জাগেনি। কিন্তু ট্রামে উঠে মনে হলো, কি মনে হলো তার নাইবা বললাম। আপনারা এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প মধু সুন্দরী দেবীর আবির্ভাব। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। শুনতে থাকুন টক থিয়েটার, প্রত্যেক শুক্রবার ঠিক রাত 9টায়, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট।